ল্যারি পেজ, সার্গেই ব্রিন গুগল আবিষ্কার করেছিলেন 1998। তেমনি ফেসবুকের ফাউন্ডার হিসেবে আমরা মার্ক জুকারবার্গকে জানি। বিল গেটস মাইক্রোসফটের কো-ফাউন্ডার। গৌতম আদানি, ফাউন্ডার অফ আদানি গ্রুপ। জ্যাক ডোরসে, কো-ফাউন্ডার অফ টুইটার। I'm Jack and there's one reason I'm here. ইলন মাস্ক, ওনার অফ টেসলা। এদের সবার মধ্যে মিল কোথায় বলুন তো? এরা বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তির মধ্যে একজন। কিন্তু এরা সবাই নিজেদের একটা ট্র্যাপ থেকে বাঁচাতে সক্ষম হয়েছে, যেই ট্র্যাপে আমার আর আপনার মতো মিডল ক্লাস লোকজন খুব বাজেভাবে ফেসে যাচ্ছে। একদিকে গেল রিচ সোসাইটির মানুষ, যারা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সব রকম ফ্যাসিলিটিস পেয়ে এসেছে। There is no specific mental or emotional strain about their future. আর অন্যদিকে পড়ে রইল একটা সোশিও ইকোনমিক গ্রুপ, যেটা কিনা আপার আর লোয়ার ক্লাসের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। তা হলো মিডল ক্লাস। তাদের কারোবা আছে স্টেবল জব, আবার কারোবা নেই। তারা একটা সার্টেন অ্যামাউন্টের স্যালারি নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখে, আর এই বড় বড় স্বপ্নই সারা জীবন একটা মধ্যবিত্ত মানুষকে মধ্যবিত্তই রেখে দেয়। চাকরির পরপরই তারা নিয়ে নেয় একটা হিউজ অ্যামাউন্টের লোন। প্রথমে বাড়ি বানাতে চায় আর হাউস বিল্ডিং লোন নিয়ে নেয়, সেটা আবার শোধ হতে না হতেই নিয়ে নেয় তারা কার লোন। তারপর তো বয়সও হয়ে গেল, বিয়ে শাদী তো করতে হবে। চাকরি সে তো অল্প টাকার, এত টাকা সে কোথায় পাবে? তাই আবার নিয়ে নেয় ম্যারেজ লোন। তারপর তো বাচ্চাদের পড়াশোনার জন্য এডুকেশনাল লোন লেগেই আছে। আর এত লোনে ইনভলভ হয়ে একটা এমপ্লয়ি জব ছেড়ে অন্য কোনো কাজ করার কথা তো ভুলেই যায়। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর জব করতে করতে তাদের অভ্যেসে দাঁড়িয়ে যায়, আর এটাই হয়ে যায় তাদের ডেইলি লাইফস্টাইল। একটা ছেলে কিংবা মেয়ে সারা দিন পড়াশোনা করছে এটা ভেবে যে ইন ফিউচার একটা ওয়েল পেইড জব করবে, কলেজে রাখছে অলমোস্ট 100% অ্যাটেন্ডেন্স, কিন্তু তবুও কি সে জব পাচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। প্রথমেই জানবো ভারতে কিভাবে শিক্ষা ব্যবস্থা শুরু হয়, দ্বিতীয়ত কিভাবে ভারতে এডুকেশনাল ট্র্যাপ বিস্তার লাভ করেছে, আর তৃতীয়ত ভারতীয়রা কিভাবে এই এডুকেশনাল ট্র্যাপ থেকে মুক্তি পেতে পারে। ভারতের শিক্ষা ব্যবস্থার সূচনা। ইতিহাস পড়লে আমরা জানতে পারবো ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটা দীর্ঘ ও অতি সমৃদ্ধ কাহিনী, যেটা প্রাচীন গুরুকুল ব্যবস্থা থেকে শুরু করে ব্রিটিশ পরিচালিত ভারত এবং পরবর্তীতে স্বাধীন ভারত এই শিক্ষা ব্যবস্থার পলিসিগুলো থেকে কিভাবে ইভলভ হচ্ছে। আর যেখানে শিক্ষা ব্যবস্থার প্রমাণ পাওয়া যায় আনুমানিক 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দের দিকে সিন্ধু সভ্যতার সময় থেকে, বা যাকে আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন নামে জানি। তবে আজ আমরা যেটাকে ফর্মাল এডুকেশন নামে জানি, তা বৈদিক যুগ বা এনসিয়েন্ট পিরিয়ড, অর্থাৎ প্রায় 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ থেকেই রূপ নিতে শুরু করে, যেখানে মূলত মৌখিক প্রথার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা হতো। প্রাচীন ভারতে শিক্ষার বিবর্তনের চাকাটা এখানেই থেমেছিল না, এর বিস্তার আর পরিধি এতটাই বেশি যে হতে পারে এটা আপনার ধারণারও বাইরে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সিন্ধু সভ্যতার সময় শিক্ষা ব্যবস্থার উদ্ভব হলেও গুরুকুল ব্যবস্থার বিকাশ ঘটেছিল কিন্তু বৈদিক যুগে, যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে থাকতো আর মৌখিক প্রথার মাধ্যমে শিক্ষা গ্রহণ করত। ইসলামী শাসন ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ বিষয়গুলিতে মনোযোগ দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, আর মুঘল যুগে তৈরি হয় মক্তবের, যাকে আমরা প্রাথমিক বিদ্যালয় বলে থাকি। তারপর ধীরে ধীরে ব্রিটিশরা ভারতে এলে শুরু হয়ে যায় আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার উদ্ভব। 18th সেঞ্চুরিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে আগমন হয়। 1813 সালে চার্টার অ্যাক্ট শিক্ষার জন্য তহবিল বরাদ্দ করে, আর তারপর 1835 সালে ম্যাকঅলেড মিনিটস, 1854 সালে জয়সুরের উডস ডিসপ্যাচ আধুনিক শিক্ষা ব্যবস্থার সূচনা করে, যার মূল উদ্দেশ্য ছিল ভারতে ইংলিশ আর ওয়েস্টার্ন এডুকেশনের আবির্ভাব ঘটানো। আর স্বাধীনতা পরবর্তী ভারতে সরকার শিক্ষার সম্প্রসারণ আর উন্নতির উদ্দেশ্যে কিছু ইনিশিয়েটিভ
ইনিশিয়েটিভ নিয়েছিল, যার লক্ষ্য ছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা 2009 সালে পাশ হয়েছিল। আর স্বাধীনতা পরবর্তী ভারতে সরকার শিক্ষার সম্প্রসারণ আর উন্নতির উদ্দেশ্যে কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল, যার লক্ষ্য ছিল রাইট টু এডুকেশন অ্যাক্ট, যেটা 2009 সালে পাশ হয়েছিল। আমরা মোটামুটি কিন্তু সবাই জানি যে ভারত একটি সার্ভিসেস ড্রিভেন ইকোনমি। শুধু সেটা হলেই বা কি হবে? এডুকেশন সিস্টেমই যেখানে সঠিক নয়, বেকারত্ব কি করে বাড়ছে? কি করে ভারতের এডুকেশন সিস্টেম স্টুডেন্টদের নিজের ট্র্যাপে ফেলছে? ভারতের এস্টিমেটেড লিটারেসি রেট প্রায় 77.7%। কোটি কোটি মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা সমালোচনার সম্মুখীন হচ্ছে। যেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং আর প্র্যাকটিক্যাল স্কিলকে প্রায়োরিটি দেওয়ার কথা, সেখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে শুধুমাত্র এক্সামকে। এর ফলে মিনিংফুল লার্নিং এর অভাব আর আন্ডার এমপ্লয়মেন্টের ট্র্যাপে পড়ে যাচ্ছে ভারতের প্রতিভা সম্পন্ন লাখ লাখ স্টুডেন্টরা। বাস্তব জগৎ থেকে হারিয়ে যাচ্ছে তারা। ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্টের বদলে তাদের ফোকাস করতে বাধ্য করা হচ্ছে পরীক্ষার জন্য মুখস্থ করতে। ফলে তারা রিয়েল লাইফের ভ্যালিডেশন আর খুঁজে পাচ্ছে না। আপনি কি ভাবছেন আমাদের সমাজে যে প্রত্যেকটা বাচ্চা রয়েছে তারা পড়াশোনা করছে শুধুমাত্র কি তাদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য? একদমই নয়, বরং যেটুকু করছে তাদের হাইলি অ্যাম্বিশাস কারিকুলামকে কমপ্লিট করার জন্য আর প্যারেন্টস, টিচার আর সোসাইটির চাপে পড়ে। ভারত সরকার প্রতি বছর প্রায় 300টারও বেশি একাডেমিক এন্ট্রান্স এক্সাম আর অলমোস্ট 50টারও বেশি গভর্নমেন্ট জব রিলেটেড এক্সাম কন্ডাক্ট করে, যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট অ্যাপিয়ার হয়। হায়ার এডুকেশনের জন্য বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পড়াশোনার উপর তীব্র মনোযোগ, কোচিং এর উপর টোটাল ডিপেন্ডেন্সি আর একটা টাফেস্ট কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, যেখানে স্টুডেন্টরা তাদের ছাত্র জীবনের প্রায় অর্ধেক সময় কাটিয়ে দেয়। তার ফলে তাদের মধ্যে অন্যান্য কাজের পোটেনশিয়াল একেবারে হারিয়ে যায়। পভার্টি, গভর্নমেন্ট স্কুলগুলির ইনঅ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার, ল্যাক অফ কোয়ালিটি এডুকেশন, এই সমস্ত বিভিন্ন কারণে অনেক সংখ্যক স্টুডেন্ট স্কুল ছেড়ে চলে যাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি, টিচারের শর্টেজ, বইয়ের শর্টেজ, স্কুলগুলিতে বেসিক ফ্যাসিলিটিস যেমন লাইব্রেরি, স্মার্ট ক্লাসের অভাব, যেটা ভারতের ইকোনমিতে একটা টাফেস্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এখন তো চারিদিকে শুধুই দুর্নীতিগ্রস্ত শিক্ষা। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখার বদলে ফোকাস করা হচ্ছে কে কত পরিমাণ টাকা ঢালতে পারছে চাকরি পাওয়ার জন্য। ইভেন 2016 সালের এসএসসি স্ক্যামের জন্য এখনো সুপ্রিম কোর্টে মামলা চলছেই। পড়াশোনার এক্সেসিভ প্রেশার, এক্সামে হাই এক্সপেকটেশন, গাইডেন্সের অভাব একটা স্টুডেন্টকে আরো বেশি স্ট্রেসফুল, আরো বেশি নার্ভাস করে তোলে। ফলে স্টুডেন্টদের মধ্যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যায়, আর তার কারণে সুইসাইডাল টেন্ডেন্সিও আরো বেড়ে যায়। কি করে এই সমস্যাগুলিকে সমাধান করা যায়, চলুন সেটা জেনে নেওয়া যাক। নাম্বার 1, ডেভেলপ সেলফ লার্নিং স্কিল। নিজের তাগিদেই নিজেকে শিখতে হবে। লাইফে কিউরিওসিটি আনুন, ডিসিপ্লিন বজায় রাখুন, শেখার প্রতি ভালো লাগা আনুন, আর কন্টিনিউয়াসলি যে বিষয়গুলি আপনার কাছে টোটালি অজানা সেই বিষয়গুলি নিয়ে রিসার্চ করে যান। নাম্বার 2, ফোকাস অন প্যাশন অ্যান্ড পারপাস। কেবলমাত্র ক্যারিয়ারের জন্য বা ডিগ্রির পেছনে না ছুটে আপনার প্যাশনটাকে আইডেন্টিফাই করুন আর পড়ার পেছনে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যটাকে ফুলফিল করার চেষ্টা করুন। এখন মার্কেটে অনেক রকমের অনলাইন কোর্স এসেছে, অনেক ওয়ার্কশপ হচ্ছে, সেগুলিকে ভালো করে এক্সপ্লোর করুন, যা আপনার আউটসাইড নলেজ আর মেন্টরশিপ স্কিলকে আরো সমৃদ্ধ করে তুলতে পারে। আর সাথে সাথে কিছু অল্টারনেটিভ এডুকেশনাল প্যাথগুলিকে ফলো করুন। যেমন নাম্বার 1, অনেক রিনাউন ইনস্টিটিউশন অনেক অনলাইন ডিগ্রি আর সার্টিফিকেশন প্রোগ্রাম অফার করে, সেটা ফলো করতে পারেন। নাম্বার 2, আপনি ক্যারিয়ার তৈরি করার জন্য প্রিপারেশন নিচ্ছেন, সেটা খুবই ভালো কথা, কিন্তু সাথে সাথে স্কিল বেসড লার্নিং এর উপরও ফোকাস করুন। নাম্বার 3, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইভেন্টসগুলোতে যোগ দিন। আপনি যেই ফিল্ডে আছেন সেই ফিল্ডের প্রফেশনালসদের সাথে কানেকশন বিল্ড আপ করুন। নিজের প্রেস্টিজের থেকে বেশি প্রায়োরিটি দিন নিজের প্যাশনকে। লাইফে কাউকে আপনার মেন্টর বা রোল মডেল বানান আর তারই প্যাথগুলোকে আপনি অবলম্বন করুন। যদি পসিবল হয় তাহলে ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেমকে আরো উন্নত করার জন্য যে সমস্ত অর্গানাইজেশন ইনভলভ রয়েছে তাদের সাথে কাজ করুন। সাপোর্ট করুন তাদের যারা ইনক্লুসিভ আর ইকুইটেবল এডুকেশনকে প্রমোট করছে। এই লার্জ সাপোর্ট সিস্টেমের জন্যই যদি ইন্ডিয়া তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডকে আরো বেশি স্ট্রং আর ইনোভেটিভ করে তুলতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। এরকমই আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এসআর টক্স। আবার আসছি নতুন ভিডিও নিয়ে।